আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মতিয়ার রহমান, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। আমি তোমাদের অনার্স সেকেন্ড ইয়ার, ম্যানেজমেন্ট অনার্স সেকেন্ড ইয়ার, আমি তোমাদেরকে পড়াই অর্থায়নের নীতিমালা, প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, অর্থায়নের নীতিমালা। তো আজকে আমার লেকচারের বিষয়বস্তু হচ্ছে অধ্যায় 11-র প্রথম অংশ, যেখানে আলোচনা করা হয়েছে লিভারেজ। তো এই অর্থে আমি প্রথমে লিভারেজের ধারণা তোমাদেরকে দিব। হোয়াট ইজ লিভারেজ? খুব ইন্টারেস্টিং এবং ইজি ম্যাটার। বিষয়টা কি? আমরা সবাই জানি যে লিভার অর্থ কি। আমরা একটু আগে থেকেই শুনতে পাবো লিভার খারাপ হয়ে গেছে, লিভারের সমস্যা আছে। এটা কি? পেটের লিভার। যার লিভার ভালো তার খাওয়া দাওয়া ভালো, লিভার নষ্ট, খাওয়া দাওয়া ভালো না, দুর্বলতা, সে হাই ফুড হজম করতে পারে না, তার জন্য এরকম সুস্থ থাকা, বলিষ্ঠ থাকা সম্ভব হয় না। তাদের লিভার ভালো, তারা যে কোনো জিনিস খেয়ে হজম করতে পারে, শক্তি সামর্থ্য ভালো থাকে। ঠিক একেবারে সমার্থকভাবে আমাদের এই ফিনান্সে কতটা আসছে আরও পরিচয় দেই। এই যে আমাদের রাস্তায় চলতে দেখি হঠাৎ করে একটা গাড়ি থামানো, আর এরকম একটা ছোট্ট একটা যন্ত্র, জগ, ওরা বলে জগ দিয়ে গাড়িটাকে উঁচু করার চেষ্টা করতেছে। গাড়ির চাকা পাঞ্চার হয়ে গেছে, সেটা কি? ওটা লিভার। অর্থাৎ গাড়ির ওয়েটটাকে ভার উত্তোলন করতেছে। তো এখন এই জগ কিন্তু সিএনজি জগ এক হবে না, যেমন আর প্রাইভেট কারের জগ আর ট্রাক বা একটা সাপোজ বাসের জগ কিন্তু এক হবে, তার লিভারটা এক হবে না। কিন্তু যেমন গাড়ি তার লিভার ওরকমই। তো অ্যাকচুয়ালি ব্যবসার ক্ষেত্রে লিভারেজটা কি? এটাই যে ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধি করা। কিসের ক্ষমতা বৃদ্ধি করা? অর্থের ব্যবহার। পুঁজি ছাড়া অর্থ হয় না। আর পুঁজি আমরা জানি প্রধানত দুই প্রকার, একটা ইকুইটি ক্যাপিটাল, নিজস্ব মূলধন, আর একটা হলো ঋণ করা মূলধন। ঋণ করা মূলধনে তো দায় থেকে যায়, এবং দায়টা কিসের? সুদের, ইন্টারেস্টের। তো এই ইন্টারেস্টটা আমি ব্যবসার মুনাফা আমার এত হওয়া চাই যাতে আমি ইন্টারেস্টটা বিয়ার করে আমার সম্পদ বৃদ্ধি হয়, আমার মুনাফা বৃদ্ধি হয়। অ্যাকচুয়ালি তো আমি না, ব্যাপক অর্থে ব্যবসা মানে বড় ব্যবসা, কোম্পানি। তো কোম্পানি ম্যানেজমেন্ট কী চাইবে? কোম্পানি ম্যানেজমেন্ট চাইবে যাতে সম্পদ বৃদ্ধি হয়, শেয়ার হোল্ডারদের আয় পার শেয়ার, যাতে বলে আমরা ইপিএস, আর্নিং পার শেয়ার বলি, এটা বৃদ্ধি পায়। এটাই কোম্পানি ম্যানেজমেন্ট চাইবে। সো এটাই কিন্তু উদ্দেশ্য এই চ্যাপ্টারের। এটা যে লিভারেজ, এটা এমন একটা প্রক্রিয়া, এর মাধ্যমে কোম্পানি ম্যানেজমেন্ট বুঝতে পারবে যে তার বিক্রয়, এই ঋণ করা মূলধন নিয়ে যদি বিক্রয় বৃদ্ধি করে, প্রোডাকশন বৃদ্ধি করে, তাহলে মুনাফা বাড়বে, কোম্পানি আয় বাড়বে। অথবা সে বুঝতে পারবে না, এই প্রজেক্টে এভাবে বিনিয়োগ করলে আমাদের মুনাফার হার আশাব্যঞ্জক হবে না। শুধুমাত্র এটাই বোঝার জন্যেই কিন্তু লিভারেজ। কোম্পানি কতটুকু ঋণকৃত মূলধন ব্যবহার করার সামর্থ্য রাখে, এটা বোঝার জন্য লিভারেজ। এখন আমরা একটু থিওরিগত আলোচনায় আসি। এখানে বলা হচ্ছে সহজ কথায় ঋণকৃত অর্থ, অর্থাৎ ঋণ মূলধন, ডেট ক্যাপিটাল ব্যবহার করে, অর্থাৎ বিনিয়োগ করে সর্বোচ্চ মুনাফা অর্জনের যে একটা ক্ষমতা, এটা হলো লিভারেজ। অন্য কথায় কোম্পানির মালিক তথা শেয়ার হোল্ডারদের আয় ও সম্পদ বৃদ্ধির লক্ষ্যে স্থায়ী ব্যয়যুক্ত তহবিল ব্যবহারের ক্ষমতাকে লিভারেজ বলে। আমি মুখে বললাম, কিন্তু এই সংজ্ঞাটা আমি একটু লিখে দেই যাতে তোমাদের বুঝতে পরে দেখতে সুবিধা হয়।
জি, দেখাই যাচ্ছে এখানে লেবার হচ্ছে কোম্পানির স্থায়ী ব্যয় নির্বাহ ক্ষমতা যাচাই পদ্ধতি। কোম্পানি ম্যানেজমেন্ট কী চায়? চাই শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি আয়, যাকে আমরা বলি ইপিএস, আর্নিং পার শেয়ার, ও কোম্পানির সম্পদ অ্যাসেট, যা কিনা আমরা ক্লাসের শুরুতেই পড়েছি যে কোম্পানি ম্যানেজমেন্টের লক্ষ্য কী হওয়া চাই, মুনাফা সর্বোচ্চকরণ নাকি সম্পদ সর্বোচ্চকরণ, দুটোই দরকার। সেজন্যই এই যে কোম্পানির সম্পদ বৃদ্ধির জন্য স্থায়ী ব্যয়যুক্ত তহবিল অর্থাৎ ঋণ মূলধন ব্যবহার করার প্রচেষ্টা চালায়, অর্থাৎ ঋণ করে সেটা ব্যবসায় বিনিয়োগ করার চেষ্টা করে, কিন্তু তার সুদ আছে, খরচ আছে, অন্যান্য খরচ আছে। তো লিভারেজ পদ্ধতি এই ব্যয় বহন করার ক্ষমতা যৌক্তিকতা নির্দেশ করে, অর্থাৎ এটা নির্বাহ করতে পারবে কিনা লিভারেজ সেটা পরিষ্কার হয়ে যায়। লেভেল অফ লিভারেজ দেখলে, ডিগ্রি অফ লিভারেজ দেখলে তখন বোঝা যায় যে কোম্পানি এই ঋণকৃত মূলধন ব্যবহার করতে পারবে কি পারবে না। এই তাহলে আমরা এখন লিভারেজ সম্পর্কে একটু ধারণা নিলাম। আর একটু যদি আমি বলি তাহলে ভালো হয় যে লিভারেজটা তাহলে কিভাবে কাজ করে। মূলত লিভারেজ 3 প্রকার বিভক্ত, 1, 2, 3। একটা হচ্ছে পরিচালন লিভারেজ, এরা দিয়ে কী বোঝা যায়? কোম্পানি পরিচালনায় নির্বাহীদের বেতন আছে, বিমা আছে, স্থায়ী সম্পদ, দালান কোটা, কারখানা, মেশিনারিজ এর অবচয় আছে, এগুলো নির্বাহ করার ক্ষমতা প্রকাশ করে। 2 নম্বর হচ্ছে আর্থিক লিভারেজ। ফিনান্সিয়াল লিভারেজ, এটা কি করে? ওই যে ঋণকৃত মূলধন যখন আমরা এই স্থায়ী সম্পদ লোন করব, ডেট করে ব্যবহার করব, সেই ক্যাপিটালটা কিভাবে তার ইন্টারেস্ট বিয়ার করে আমি চলতে পারবো, আমার কোম্পানি লাভজনক অবস্থায় যাবে, সেটা নির্দেশ করে। আর থার্ড হলো মিক্সড, দুটোর মিক্সড, মিশ্র লিভারেজ। মিশ্র লিভারেজ এইগুলো দিয়ে কোম্পানি তার লাভজনক ক্ষমতা বা সম্পদ বৃদ্ধির হার বুঝতে পারে। আমরা প্র্যাকটিক্যাল সেটা দেখব। তো এই হলো আমাদের লিভারেজ সম্পর্কে ধারণা পাইলাম যে লিভারেজ হলো অ্যাকচুয়ালি কোম্পানির ঋণ ব্যবহার ক্ষমতা, এবং সেই ক্ষমতা ব্যবহার করবে, ক্ষমতা যাচাই করে কীভাবে। 3টা লেভেল আছে, একটা হলো পরিচালন লিভারেজ, একটা হলো আর্থিক লিভারেজ, মিশ্র লিভারেজ। প্রত্যেক লিভারের জন্য একটা লেভেল আছে, যেটাকে বলা হয়, আমরা পড়েছি, এটার লেভেল নির্ণয় করা হয় ডল দিয়ে, অর্থাৎ ডিগ্রি অফ ওতে অপারেটিং এল লিভারেজ। এখানে DFL দিতে হয় ডিগ্রি আগের মতোই, এফতে হয় ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল, আর এল তা আগের মতোই লিভারেজ। আশা করি বুঝতে কষ্ট হবে না। আমি নির্দেশন দিয়ে যাচ্ছি, ডিগ্রি অফ, ও কথাটা বলি নাই, অফ ফিনান্সিয়াল লিভারেজ, আর হলো বলা টোটাল লিভারেজ। ডিগ্রি অফ টোটাল লিভারেজ, এখানে ডিতে ডিগ্রি, টিতে টোটাল, এলতে লিভারেজ আগে আমাদের লেখা হয়ে গেছে। এইগুলো আমরা দেখব। তো দেখা যাবে কি, যখন আমাদের এই মাত্রাগুলো পজিটিভ লেভেল
এক্সিড করবে, তখন আমরা বুঝতে পারবো যে আমরা পজিটিভ হইতে আছি, আমরা এখন ঋণ গ্রহণ করতে পারি, আমরা এখন ব্যবসা আমাদের মুনাফাজনক হবে। যদি আমি এই পরিচালন ব্যয় বৃদ্ধি হয়, বিক্রয় বৃদ্ধি হয়, তাহলে আমাদের মুনাফা বৃদ্ধি হবে, বিক্রয় বৃদ্ধি হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এখানে আমরা কি ধরনের প্রশ্ন আসে, তাহলে আমরা কি ধরনের প্রশ্নের সম্মুখীন হব পরীক্ষার সময়? হ্যাঁ, 1 নম্বর থিওরি। এখান থেকে সাধারণত পার্ট বিতে আর পার্ট এতে, দ্যাট ইজ ক এবং খ বিভাগে প্রশ্ন থাকে, সি বিভাগে প্রশ্ন থাকে না। এর জন্য একটা আলাদা সাজেশন দিয়ে দেবো, এটা এখন আলোচনা করব না। 2 নম্বর হলো থাকে কি, অঙ্ক থাকে। এই অঙ্ক ছোট বড় মিলে কখনো পার্ট বিতে থাকে, কখনো পার্ট সিতে থাকে। তো আমরা যেটা আমাদের ক্লাসে বেশি দরকার, আমাদের যে অঙ্কটা কিভাবে করব, হাউ টু প্রসিড। অ্যাকচুয়ালি থিওরি কিন্তু পড়ে মুখস্থ করে লেখা যায়, কিন্তু অঙ্কটা কিন্তু পড়ে কিছু করা যায় না, দেখতে হয়, প্র্যাকটিক্যাল দেখতে, হাউ টু প্রসিড। আর এই জন্য আমি তোমাদের জন্য একটা অঙ্ক এখন করব। অ্যাটেনশন প্লিজ। যে কথা বলতেছিলাম যে আমরা একটা অঙ্ক প্র্যাকটিক্যাল দেখার আমাদের খুব দরকার, কারণ থিওরি মুখস্থ করে পাওয়া যায়, কিন্তু অঙ্ক হাউ টু প্রসিড, কীভাবে এগোতে হয়, এটা দেখে নিতে হয়। এই জন্য আমি তোমাদেরকে একটা অঙ্ক প্র্যাকটিক্যালি করে দিচ্ছি। তো আগে অঙ্কটা দেখি আমরা, কী আছে অঙ্কটা দেখি। একটা কোম্পানি ক্যাপিটাল স্ট্রাকচার, ক্যাপিটাল স্ট্রাকচার STRUCTY, ক্যাপিটাল স্ট্রাকচার অফ আর্মা কোম্পানি ইজ কম্পোজড, গঠিত হয়েছে, অফ কমন স্টক, দ্যাট ইজ ইকুইটি ক্যাপিটাল 2 লক্ষ টাকা, যা কিনা প্রত্যেক শেয়ারের দাম হলো 100 টাকা, যা আমাদের পরবর্তী কাজে লাগবে। ডিবেঞ্চার অফ দি কোম্পানি, অর্থাৎ কোম্পানির ঋণপত্র বা ঋণ মূলধন ইজ 5 লাখ টাকা, অ্যান্ড ইটস ইন্টারেস্ট রেট ইজ 10%। যখন আমরা ইন্টারেস্ট বের করবো তখন কাজে লাগবে। কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 25%। দি কোম্পানিজ লাস্ট ইয়ার ডাটা অ্যাজ ফলোজ, এগুলো তাদের আর্থিক, এটা গেল তাদের ক্যাপিটাল স্ট্রাকচার। আর গত বছর তাদের কার্যক্রমের ডাটা এখানে দেওয়া আছে। কী দেওয়া আছে? সেল করছে তারা, সেলস 30,000 ইউনিটস, যার প্রতিটা 10 টাকা, প্রত্যেক ইউনিটের দাম হলো 10 টাকা। এরপরে ভেরিয়েবল কস্ট হলো 4 টাকা পার ইউনিট। এরপরে ফিক্সড কস্ট হলো 1 লাখ টাকা। রিকোয়ার্ড কী করতে হবে? আমার ডল বার করতে হবে, ডিএফএল বের করতে হবে, ডিটিএল বের করতে হবে, এবং দেয়ার ইফেক্ট, তাদের ফলাফলটা কি আসতেছে। ইফ, যদি সেল ইনক্রিজড বাই 50%, যে কথা আমি শুরুতে বলছিলাম যে ঋণ করবে, মূলধন নেবে, নিয়ে বিক্রয় বৃদ্ধি করবে, তাতে কি লাভ হবে, কি প্রভাব পড়বে কোম্পানিতে, এরা দেখবে। পজিটিভ হলে তারা এই বিনিয়োগে যাবে, পজিটিভ হলে তারা এই বিনিয়োগে যাবে না। এই জন্যে এই অঙ্কটা আমরা এখন করব, ঠিক আছে? যে এই লিভারেজ অঙ্কটা অ্যাকচুয়ালি ওই আমরা ক্লাস 4-5-এ যখন ওই কি বলে গৌর রচনা মুখস্থ করছি, সূচনা, বর্ণনা, উপকারিতা, অপকারিতা, উপসংহার, এরকম কিছু পয়েন্ট মুখস্থ করছে না, এখানেও কিছু ধারাবাহিকতা আছে। এটা যেমন আমরা যখন 19-এ ছিলাম তখন আমরা অ্যাকাউন্টিংয়ের কি বলে হিসাব বিজ্ঞানের ফাইন অ্যাকাউন্ট করতে যে এটা ক্রয়কারী হিসাব, এটা লাভ হিসাব, এটা আয় ব্যয় বিবরণী হিসাব, এবং কী কী জিনিসের মধ্যে আসে এগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করছি, স্মরণ রাখার চেষ্টা করছি, সেই মোতাবেক এগুলো বসাইছি। এখানে একই অবস্থা, এটা একটা ইনকাম স্টেটমেন্ট। আমাদের যে ডাটা আমরা পেয়েছি এর আগে, এটা হলো একটা ইনকাম স্টেটমেন্ট এটা। এবং আমি তাই বলেছি যে ইনকাম স্টেটমেন্ট ফর লিভারেজ, রিয়াল ইনকাম স্টেটমেন্ট না, এটা রিয়াল ইনকাম স্টেটমেন্ট না, এটা হচ্ছে লিভারেজ করার জন্যে ইনকাম স্টেটমেন্ট। আন্ডারস্ট্যান্ড? তো এখন দেখো, হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট থাকে, সেলস থাকে,
সেলস থেকে কস্ট বাদ দিতে হয়, পাওয়া যায় প্রফিট। এই সেগুলো আস্তে 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 আমি বলেছিলাম যে কীভাবে হাউ টু প্রসিড। এই জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমাদের শখটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, যেভাবে বললো আর কি। কী হবে, একটা কলম হবে ডিটেলস, দ্বিতীয় কলম হবে প্রেজেন্ট লেভেল। আমরা অঙ্কে দেখলাম যে আমাদের প্রেজেন্ট লেভেল হলো 3000 ইউনিট, আর এখানে প্রপোজ করা হয়েছে অঙ্কের শেষে দেখো বলছে ইফ সেল ইনক্রিজ বাই 50%, যদি সেল 15%, 50%, 50% ইনক্রিজ করা হয় তাহলে এর কী ইফেক্ট আসবে, এটাই আমাদের উদ্দেশ্য। আর কোম্পানি ম্যানেজমেন্ট কিন্তু এটাই চায়, বিক্রয় বাড়াতে, তাহলে মুনাফা হবে, তাহলে এই স্থায়ী ব্যয় নির্বাহ করা যাবে, এই জন্যে। তো এখানে আমাদের প্রপোজড ইনক্রিজ অর্থাৎ প্রস্তাবিত বৃদ্ধি হলো 50%। আগে ছিল 30,000, তার 50% অর্ধেক আরও 15,000 বেড়ে হলো 45,000। সো এরকম যদি আরও বলতো প্রপোজড ইনক্রিজ আরও থাকতে পারে, 50%, 80% বলতে পারতো, তাহলে আর একটা কলাম বাড়তো, আর কিছু না, কলাম আর একটা বাড়তো। আমরা যেমন 50%-এর জন্য সব কিছু করেছি, ঠিক একইভাবে আমরা এই আর একটা যদি ইনক্রিজ থাকতো সে একটি লেভেল, তার জন্য একই কাজ করতাম আমরা, একই ধারায়। আচ্ছা, তাহলে কী হচ্ছে, এখন দেখছি সেলস আমরা দেখলাম কি পার ইউনিট সেল হলো 10 টাকা, আমাদের কত ইউনিট সেল করতে হবে, 30,000, কত দাম হয়, 3 লাখ টাকা। সো সেলস 3 লাখ টাকা। ইনক্রিজ লেভেলে এসে আমাদের ইউনিট কিন্তু বেড়ে গেছে, আর ছিল এখানে 30,000, এখন হইল 45,000। সো ইন্টু 10 টাকা হয় 4,50,000 টাকা, এই হলো সেলস। এখন এখান থেকে কস্টগুলো বাদ যাবে। প্রথম কোনটা বাদ যাবে, ভেরিয়েবল কস্ট, ভিসি, ভেরিয়েবল কস্ট বাদ যাবে 4 টাকা ইচ, প্রত্যেকটা 4 টাকা করে, 3 এ 4 এ 12, 1,20,000 টাকা। 4 45, 180, 1,80,000 টাকা। আন্ডারস্ট্যান্ড? সো লেস বিয়োগ করলাম, কি পাইলাম, আমরা আগে থেকে জানি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ গেলে কন্ট্রিবিউশন বা কন্ট্রিবিউশন মার্জিন, যাকে প্রফিটও বলা হয়, এই কত এখানে হলো 1,80,000 টাকা, 2,70,000 টাকা। ওখান থেকে বাদ যাবে ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট সব যাবে ফিক্সড। সো এখানে যা ওখানেও তাই, 1,00,000 টাকা বাদ গেল, পাইলে আমরা ইবিআইটি, অর্থাৎ বলা যায় প্রায় নেট প্রফিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। দুটো জিনিস এখন আমাদের বাকি আছে এই আর্নিংয়ে। আমাদের এই প্রফিট ইনকামের মধ্যে এখন দুইটা জিনিস বাকি আছে, এক হলো ঋণদাতা ঋণের সুদ দিতে হবে, আর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এই জন্য কী বলছি, এইটাকে বলা হচ্ছে আর ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখানে 80,000, এখানে 1,70,000 টাকা। দেখো সেল বাড়িয়ে দেখো মুনাফা বাড়তেছে কিনা, আমরা আরও দেখব। আচ্ছা যাই হোক, এখন আমরা এখান থেকে ইন্টারেস্ট বাদ দিলাম। আমাদের লোন ছিল কত, লোন ছিল 5 লক্ষ টাকা, ডিবেঞ্চার ছিল 5 লক্ষ টাকা। সে 5 লক্ষ টাকার ইন্টারেস্ট কত আসে, 10%, 50,000 টাকা। এখানেও কিন্তু সেম লোন, তো আমি আর এখানে এসে বাড়াই নাই, ওই একই লোনে চলতেছে আমার। সো ইন্টারেস্ট মাইনাস 50,000, 50,000 পাইলাম আমরা ইবিটি, যা পাইলাম ইবিআইটি থেকে ইন্টারেস্ট বিয়োগ করে আমরা যা পাইলাম ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। এখানে 30,000 টাকা, আর ইনক্রিজ লেভেলে 1,20,000 টাকা। আন্ডারস্ট্যান্ড? এখন ওই যে বলছিলাম বাকি কি থাকলো, ট্যাক্স, গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া। তো আয়ের উপর ট্যাক্স হবে, ট্যাক্স কত, 25%। এখানে আমার আয় হলো 30,000 টাকা, তার 25% হয় 3 × 25 = 75, দ্যাট ইজ 7,500 টাকা। এখানে হয় কত, 25 × 12 = 300, অর্থাৎ 30,000 টাকা। ওকে, ট্যাক্স তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন বের করবা, সমস্যা নেই কোনো। ট্যাক্স পাওয়া গেল, কিসের উপর করবে, এই 30,000 উপরে, এর উপরে করবে, কত পার্সেন্ট করবে, 25%। ওকে, এখন দেখো যখন ট্যাক্স বাদ দিলাম, আর্নিং আফটার ট্যাক্স, এটা হলো নেট প্রফিট, এর মালিক শেয়ার হোল্ডাররা, এর মালিক শেয়ার হোল্ডাররা। একটু বলে রাখি, যদি আমাদের অঙ্কে প্রিফার্ড স্টক থাকতো তাহলে কিন্তু আমরা কি করতাম, ইএটি থেকে আবার লেস ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক করতাম। তো যেহেতু এটা এখানে নাই,
এটা বলা লাগলো না, আমরা ইএটি পেয়ে গেলাম। তো এখন আমাদের করণীয় কী হলো, যখন ইএটি পাচ্ছি আমাদের আর্নিং পার শেয়ার কত বের করতে হবে। তো আর্নিং পার শেয়ার বের করার জন্য কী লাগে, শেয়ারের সংখ্যা লাগে। তো আমাদের শেয়ার হচ্ছে এখানে 2 লক্ষ টাকা, প্রতি শেয়ার হলো 100 টাকা। তো 2 লক্ষ টাকা শেয়ার আমি দেখাই দিচ্ছি মনে হচ্ছে, হ্যাঁ দেখাই দিচ্ছি। 2 লক্ষ টাকা শেয়ার, প্রতি শেয়ার 100 টাকা, ভাগ করে থাকে 2000 শেয়ার। এই যে নাম্বার অফ কমন শেয়ার, নাম্বার অফ কমন শেয়ার, নাম্বার অফ কমন শেয়ার কত, 2000। সো এখন ইএটি ভাগ নাম্বার অফ কমন শেয়ার বলে দিচ্ছি। আর্নিং পার শেয়ার, প্রতি শেয়ারে আর্নিং কত হবে, আর্নিং আফটার ট্যাক্স, দ্যাট ইএটি ভাগ নাম্বার অফ কমন শেয়ার। ওকে, লক্ষ্য করো প্রেজেন্ট লেভেলে কোম্পানি কী পাচ্ছিল, পার শেয়ারে কোম্পানি শেয়ার হোল্ডারকে দিতে পারছিল পার শেয়ারে মাত্র 11 টাকা। আর ঋণ মূলধন ব্যবহার করার কারণে আর্নিং পার শেয়ার বেড়ে গেল কত, 45 টাকা। ঋণের সুদ কিন্তু পরিশোধ করছে, এই যে লেস ইন্টারেস্ট। আবার গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছে, ট্যাক্সও বেশি দিচ্ছে, বাট নো প্রবলেম, কোম্পানির কিন্তু শেয়ার প্রতি আয় বেড়ে গেছে। যা আমি আলোচনা শুরুতে বলছিলাম যে লিভারেজের উদ্দেশ্য হলো, বা কোম্পানি ম্যানেজমেন্ট চায় যে কোম্পানির সম্পদ বৃদ্ধি হোক, শেয়ার হোল্ডার তাদের আয় বৃদ্ধি হোক, এই জন্যে। তা আমরা দেখতে পাচ্ছি অলরেডি এই 50% আমাদের সেল ইনক্রিজ করার কারণে আর্নিং পার শেয়ার কিন্তু বেড়ে 3 গুণ হয়ে গেল, বা 4 গুণের কাছাকাছি। আগে ছিল 11 টাকা সামথিং, এখন হলো 45 টাকা। ওকে, পাইলাম আমরা আর্নিং পার শেয়ার। এবারে এই জিনিসগুলো আমরা বাইর করেছি, কেন বাইর করেছি, আমাদের অঙ্কের সুবিধার্থে। তো কিছু না, নতুন কিছু না। দেখো আমি বলছি কি, সো পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, অর্থাৎ পার্সেন্টেজটা কত হারে হলো, আমার ইবিআইটি বাড়ছে, কত হারে বাড়ছে। এরা তো বললে হয় না যে আগে পাইতাম 11 টাকা, এখন পাইতেছি 45 টাকা। এরকম বললে সুন্দর লাগে না। যদি বলি আমার এই আর্নিং পার শেয়ার এত % বাড়ছে, শুনতেও ভালো লাগে, মানুষের বুঝতেও ভালো লাগে। এই জন্য আমরা বাইর করতেছি চেঞ্জ ইন ইবিআইটি। আমাদের ইবিআইটিতে কী চেঞ্জ আসলো, আগে আমাদের ইবিআইটি কত ছিল, আমাদের নর্মাল লেভেলে ইবিআইটি কত ছিল, ইবিআইটি এটা ছিল আমাদের 80,000 টাকা। আর আমাদের ইনক্রিজ লেভেলে ইবিআইটি কত হলো, 1,70,000 টাকা। সো বাড়ছে, কত % বাড়ছে সেটাই আমরা বাইর করবো। পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি, এই যে অর্থাৎ নিউ মাইনাস ওল্ড ভাগ ওল্ড, অর্থাৎ নিউ মাইনাস প্রেজেন্ট অর্থাৎ প্রপোজড। এটা হলো প্রপোজড। আমাদের অঙ্কে বলেছিল এত % ইনক্রিজ করলে ইফেক্ট কী হবে এটা দেখাও। তো এটা হলো প্রপোজড, তাই জন্য নিউ বলা যায়, হ্যাঁ প্রপোজ বলা যায়, মাইনাস ওল্ড বা প্রেজেন্ট লেভেল বলা যায়, ভাগ প্রেজেন্ট লেভেল, পার্সেন্টেজ বাইর করার যে নিয়ম। তো তাই যাই হোক কী হলো, যে নতুনটা ইবিআইটি, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। সো নতুন ইবিআইটি অর্থাৎ ইনক্রিজ ইবিআইটি মাইনাস লেভেল ইবিআইটি ভাগ লেভেল ইবিআইটি অর্থাৎ প্রেজেন্ট লেভেল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইবিআইটিতে অর্থাৎ নেট প্রফিটে 112% বৃদ্ধি পেয়েছে। এরপরে চেঞ্জ ইন ইপিএস, অনুরূপ একই নিয়মে নতুন ইপিএস মাইনাস পুরাতন ভাগ পুরাতন, এই যেভাবে বলো। এই তাহলে কত, আর্নিং পার শেয়ার 300% বাড়ছে। আন্ডারস্ট্যান্ড কেন কোম্পানি এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লোন নেয় বিভিন্ন খাত থেকে? উদ্দেশ্য কোম্পানির মুনাফা বৃদ্ধি করা, কোম্পানির সম্পদ বৃদ্ধি করা, শেয়ার হোল্ডারদেরকে বেনিফিট দেওয়া। এখন আসো, এটা আমরা আমাদের যে বলেছিল ডল বাইর করো, ডিএফ বাইর করো, ডিটেল বাইর করো এবং ইফেক্ট দেখাও, এইগুলো করার জন্য একটা তরকারি রান্নার জন্য তরকারি কুটে কেটে মশলা সব একসাথে করে এবারে কড়াইতে চড়াই দেবে। ঠিক সেরকম আমরা একটা কিছু কাজ করে নিলাম, এটা আমাদের কাজ, ওয়ার্কিং, আসল রেজাল্ট এখানে পাওয়া যাচ্ছে। ডল বার করতে বলছে, ডলের সূত্র কি আমরা জানি, কন্ট্রিবিউশন মাইনাস ইবিআইটি। বেশ, কন্ট্রিবিউশন কত, 1,80,000 টাকা ভাগ ইবিআইটি কত, 80,000 টাকা। সো এই যে 1,80,000 ভাগ 80,000, আমি বোর্ডে একটু জায়গা নেওয়ার জন্যে লম্বাই করে ফেলেছি, 2.25 টাইমস। অ্যাটেনশন প্লিজ,
প্রশ্ন হতে পারে স্যার এটাও তো একটা ইবিআইটি, সরি হ্যাঁ কন্ট্রিবিউশন মার্জিন, আর এটাও তো একটা ইবিআইটি, এটা কেন নিচ্ছি না? না, যখন ডল ডিএফএল ডিটেল বাইর করব তখন প্রেজেন্ট লেভেল দিয়ে বাইর করব, কারণ প্রেজেন্টে অরিজিন তুলনা হবে এর সাথে, আন্ডারস্ট্যান্ড? সো এই গেল ডল, আমরা পেলাম 2.25 টাইমস। এরপরে ডিএফএল সূত্র কি? 2-3টা সূত্র আছে, এখানে আমাদের যা দরকার সেটাই লিখছি, ইবিআইটি ভাগ ইবিটি। ইবিআইটি আমরা আগেই পাইছি এখানে কোথায়, এই 80,000 টাকা, 80,000 ভাগ ইবিটি বাইর করছি আমরা, ইবিটি 30,000 টাকা। সো ভাগ করার পর পাইলাম আমরা 2.67 টাইমস, আন্ডারস্ট্যান্ড? এরপরে ডিটিএল, এটা আরও সহজ, এই দুটো গুণ করলেই ডিটিএল, অর্থাৎ ডল ইন্টু ডিএফএল ইকুয়াল টু ডিটিএল। এই আমাদের লেভেল পাইলাম, লিভারেজের লেভেলটা পাইলাম। এখন ইফেক্ট কী রাখতেছে? এই লেভেলটা বাইর করার উদ্দেশ্য হলো ইফেক্টটা যাচাই করার জন্য, অর্থাৎ কোম্পানির মুনাফা সম্পদে কি প্রভাব ফেলতেছে, শেয়ারহোল্ডারদের আর্নিং পার শেয়ারে কী প্রভাব ফেলতেছে, এটাই দেখার উদ্দেশ্য এখানে। অ্যাটেনশন প্লিজ, লক্ষ্য করো ডলে কি ইফেক্ট আসতেছে, ডল দিয়ে কী পাওয়া যায়, এর পাওয়ার জন্য কি পার্সেন্টেজ সেলস, অর্থাৎ সেলস ইনক্রিজড, যত পার্সেন্ট আমার সেল ইনক্রিজ হয়েছে ইনটু ডল, 50% ইনক্রিজ হয়েছে আমার সেল ইনটু ডল হল 2.25 ইকুয়াল। সো দেখা যাচ্ছে আমাদের অপারেটিং লিভারেজের প্রভাব আসতেছে 112.5%। এমনিভাবে ডিএফএল একই অবস্থা, এখানে আসে ডিএফ ফিনান্সিয়াল লিভারেজ, সেটা সম্পর্ক আর্নিং পার শেয়ারের সাথে, এই জন্য আর্নিং পার পার্সেন্টেজ অন আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার ইপিএস, পার্সেন্টেজ অন আর্নিং পার শেয়ার ইপিএস কেমনে হবে? পার্সেন্টেজ ইনক্রিজড অন ইবিআইটি, আমাদের বাইরে দেখছি আমরা ইবিআইটি কি পার্সেন্ট বাড়ছে, কারণ ইবিআইটি না বাড়লে তো, অর্থাৎ মুনাফা না বাড়লে তো কোম্পানি শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিতে পারবে না, বেশি মাত্রা ডিভিডেন্ড দিতে পারবে না, তো আর্নিং পারবে না, বাড়বে না। তো এই জন্য এর সম্পর্ক আমার ইবিআইটির সাথে, তো ইবিআইটি বাড়ছে কত পার্সেন্ট, এত পার্সেন্ট ইন্টু ডিএফএল ইকুয়াল টু 300.38%। আমাদের আর্নিং পার শেয়ারে 300, এটা 38 বাদ দাও, 300% বৃদ্ধি হয়েছে, বিকজ অফ ঋণ মূলধন ব্যবহার করার কারণে, বিকজ অফ লিভারেজের রিস্ক নেওয়ার জন্য। এবারে ডিটিএল, ডিগ্রি অফ টোটাল লিভারেজ, এটারও মিশ্র লিভারেজ উদ্দেশ্য হলো আর্নিং পার শেয়ার বৃদ্ধি করা, যে কারণে আসছে পার্সেন্টেজ অন আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ারে কী ইফেক্ট রাখতেছে, কেমন হবে? ওই যে মূল ইনক্রিজ, সেল না বাড়লে মুনাফা বাড়বে না, সেল না বাড়লে মুনাফা বাড়বে, বিক্রয় বৃদ্ধি না হলে মুনাফা বৃদ্ধি হবে না, যে কারণে আমাদের এখানে লাগতেছে পার্সেন্টেজ ইনক্রিজ এবং সেল। সেলে কি কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? 50% ইনক্রিজ হয়েছে, আমরা আরও অনেক জায়গায় পাইছি এই যে 50%। সো পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেল ইন্টু ডিটিএল, পার্সেন্টেজ ইনক্রিজ ইন সেল 50% ইন্টু ডিটিএল হলো আমাদের 6 টাইমস। সো আমাদের দেখা যাচ্ছে এখানে একই অবস্থা, ও সমান সমান, এটা সবসময় একটু কম বেশি, পয়েন্টের কম বেশি হয় অনেক সময়। এখানে হচ্ছে কত পার্সেন্টেজ অন ইপিএস হলো 300.38%, এখানে হলো 300-300%, আন্ডারস্ট্যান্ড? এরা কোনো এই পয়েন্টের ব্যাপার কোনো ফ্যাক্টর না। সো আমাদের আলোচনার বিষয় ছিল কি, যে আমরা অঙ্কটা কীভাবে করব, এই জন্য আমাদের কীভাবে করবো, আগে আমরা ইনকাম স্টেটমেন্ট সাজাই নেব। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পাওয়া যাবে কন্ট্রিবিউশন মার্জিন, মাইনাস ফিক্সড কস্ট পাওয়া যাবে ইবিআইটি, মাইনাস ইন্টারেস্ট পাওয়া যাবে ইবিটি, মাইনাস ট্যাক্স পাওয়া যাবে ইএটি। এবার আমরা ইএটিকে নাম্বার অফ কমার সাথে ভাগ করবো, এখানে অনুযায়ী করে, আমি এখানে শেষ করে আমি অনুযায়ী করতে পারতাম, নো প্রবলেম। তো আর্নিং পার শেয়ার পেয়ে গেলাম, এরপরে আমার পার্সেন্টেজ চেঞ্জ ইবিআইটি, এটা আমি অনুযায়ী করতে পারতাম, কিন্তু এখানে করেছি সুবিধার জন্যে। আচ্ছা, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, এই 112-300, এই দেখো ইপিএস, এই যে 300, এই দেখো ইবিআইটিতে 112, এই যে ডল কই, এই যে ইবিআইটি 112।
একেবারে কজ অ্যান্ড ইফেক্ট। সো এইভাবে ইনকাম স্টেটমেন্টটা তৈরি করে নিলাম আমরা। যদি আমাদের এরকম কোনো ইনক্রিজ লেভেল বেশি হয়ে যায় তখন আবার 8টা কলাম করবো এবং একই হারে এখানে যদি বলতে 80% তো আমরা করতাম, তার উপরে সব আমরা আগের মতো ঠিক এটা যেভাবে করেছি পরেরটা একইভাবে হবে। 2 নম্বর হলো এই ডল, ডিএফএল, ডিটিএল এগুলো বাইর করা। তো এটার জন্য আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। ডল কেমনে হয়, ডিএফএল কেমনে হয়, ডিটিএল কেমনে হয়, এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো আমার মনে হয় অঙ্কটা করার প্রসেস এবং আমরা পুরো A to Z দেখলাম, আমার মনে হয় তোমাদের অঙ্ক করার জন্য আর কোনো সমস্যা হবে না। নেক্সট কথা হলো বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখবে। তোমরা তো এখন দলে দলে কোচিং করো, আমাদের সময় কোচিং সিচুয়েশন আমাদের ছিল বই, আমরা বইয়ের উদাহরণগুলো ভালো করে দেখতাম। উদাহরণের মধ্যে সব বলা আছে, কী ধরনের প্রশ্ন আসবে সব বলা আসবে এবং 90% প্রশ্ন আসে উদাহরণ থেকেই আসে, যাতে করে ছেলে মেয়েদের কষ্ট না হয়, ছাত্র শিক্ষার্থীর কষ্ট না হয়। আন্ডারস্ট্যান্ড? তো আমি এখানেই আজকে ক্লাস শেষ করতেছি। এখন যেটা গুরুত্বপূর্ণ তাহলেই থিওরি আমি তোমাদের ইমেজ দিয়ে দেবো এবং এখান থেকে আর কোন কোন অঙ্কগুলো করলে তোমরা ভালো ফল করতে পারবে, এই চ্যাপ্টার ভালোভাবে অ্যান্সার করতে পারবে, এই জন্য আমি তোমাদের কোন কোন অঙ্ক হবে তাও আমি তোমাদেরকে একটা ইমেজ দিয়ে দেবো এবং তাও বলে দিচ্ছি কোথায় দেবো, যেটা আমি যে বইটা পড়াই মিলেনিয়াম পাবলিকেশনের যে বইটা পড়াই এখান থেকে দেবো ইনশাআল্লাহ। অতএব তোমরা অঙ্ক করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় অঙ্ক করতে, এটা কেন হলো স্যার, এটা বুঝলাম না স্যার, তাহলে আমাকে অবশ্যই বিকাল 3টা থেকে 4টের মাঝে মোবাইল করে জেনে নেবে। আমার ছাত্র না, দেশের যে কোনো শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারবে। আই অ্যাম রেডি টু অ্যান্সার দেম, টু অ্যাসিস্ট দেম। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ ভেরি মাচ।